আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে আছো ভালোই আছো, ঘরে থাকো, সুস্থ থাকো এবং অনলাইনে ক্লাসের প্রতি মনোযোগী হও এই প্রত্যাশা আশা করে ব্যবসা উদ্যোগ শাখার পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন রইল। অনলাইন ক্লাস দ্বাদশ শ্রেণী 2019-20 শিক্ষাবর্ষ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় প্রথম, অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব, অ্যাকাউন্টস অফ নন ট্রেডিং কনসার্ন। আজকের শিখন ফল, অব্যবসায়িক প্রতিষ্ঠান কি, অব্যবসায়িক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অব্যবসায়িক প্রতিষ্ঠানের পার্থক্য, অব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্য, অব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ, অব্যবসায়িক প্রতিষ্ঠানের আয় ও ব্যয় উৎসসমূহ, প্রাপ্তি ও পরিশোধ হিসাব ধারণা। এখন আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব। সভ্যতার ক্রমবিকাশের ফলে বর্তমান সমাজ ব্যবস্থায় দায়িত্ব, কর্তব্য ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ব্যক্তি, গোষ্ঠী, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান মুনাফা অর্জনের পাশাপাশি বর্তমান সমাজ ব্যবস্থায় সরকার এবং রাষ্ট্র দেশের মানুষের কল্যাণের জন্য সেবামূলক কাজ করে থাকে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, ডায়াবেটিক্স সমিতি ইত্যাদি। মুনাফা অর্জন করাই একমাত্র উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবামূলক কাজের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন না করে জনগণের সেবামূলক কাজ করে থাকে তাকে আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠান বলে থাকি। অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, সেবামূলক কাজ করাই একমাত্র উদ্দেশ্য। অব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন ব্যক্তি সংজ্ঞায় প্রদান করেছেন। এস.এন. বসু তার ভাষায় বলেছেন, যে সকল প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন নয়, বরং নিজ নিজ প্রতিষ্ঠানের সদস্য, পৃষ্ঠপোষক অথবা সমর্থকদের কোনো একটা বিশেষ অভাব পূরণের মাধ্যমে সেবা প্রদান করাকে বলা হয় অব্যবসায়িক প্রতিষ্ঠান। অনুরূপভাবে ডিকশনারি অফ ব্যাংকিং ও ফিনান্স অনুসারে যে সকল প্রতিষ্ঠানসমূহ আইন স্বীকৃতভাবে মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয়নি তাদেরকে অব্যবসায়িক প্রতিষ্ঠান বলা হয়। অনুরূপভাবে দে এন দত্ত তার ভাষায় বলেছেন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত হয় না, বরং সেবা বা জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে সংগঠিত হয় তাকে অব্যবসায়িক প্রতিষ্ঠান বলে থাকি। তাহলে আমরা আলোচনায় যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান জনগণের সেবামূলক কাজের সাথে সংশ্লিষ্ট থাকে সেটাই আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠান বলে থাকি। এবার আসছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট, কল্যাণমূলক হতে হবে। 2 নম্বর হচ্ছে অমুনাফাভোগী উদ্দেশ্যে এটা হতে হবে। 3, সামাজিক দান অনুদান মাধ্যমে হতে হবে। 4, আয় ও বন্টন। 5, বস্তুগত লেনদেন। 6, স্থায়ী সম্পদ সংগ্রহ। 7, সম্পদের তত্ত্বাবধান। 8, পরিচালনা। 9, হিসাবে প্রাপ্য পদ্ধতি অনুসরণ। এইগুলা হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশ্য। এবার আমরা দেখব অব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্দেশ্যটা কী। উদ্দেশ্যের পয়েন্টগুলো হচ্ছে আমরা বলতে পারি, প্রথমত
1 নম্বর সামাজিক কল্যাণ ও সেবা প্রদান করা, 2 নম্বর শিক্ষা বিস্তারমূলক কার্যক্রম, 3 ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা, 4 বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা, 6 আত্মমানবতা ও দারিদ্র্য বিমোচনমূলক কার্যক্রম। এইগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য। এবার আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য বলতে কী বোঝায়। ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। বস্তুগত দৈনন্দিন যে সমস্ত লেনদেন সংগঠিত হয়েছে সেগুলো হিসাবে খাতায় লিপিবদ্ধ করে হিসাব প্রণয়ন করার নাম হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠান কেবলমাত্র মুনাফা অর্জন করে না, জনগণের সেবামূলক কাজের সাথে সংশ্লিষ্ট থাকে, তাকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে থাকি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ। অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান আর একটা হচ্ছে মুনাফাভোগী প্রতিষ্ঠান। অমুনাফাভোগী প্রতিষ্ঠানের ভিতরে যে সমস্ত স্তরগুলো আছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিনোদন ও সংস্কৃতি গোষ্ঠী, সমাজ কল্যাণ সংস্থা ও ক্লাব, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান, দারিদ্র্য বিমোচন ও পুনর্বাসন প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান, যা জনগণের সেবা করে, তার বিনিময়ে কোনো অর্থ নেয় না, কিন্তু মানুষকে সেবামূলক কাজ করে থাকে। এবার আসছে মুনাফাভোগী প্রতিষ্ঠান। মুনাফাভোগী প্রতিষ্ঠানের যে সমস্ত ব্যক্তিরা এগুলা মুনাফা অর্জনের উদ্দেশ্যে লিপ্ত থাকে সেগুলো হচ্ছে মুনাফাভোগী প্রতিষ্ঠান। যেমন একজন আইনজীবী, সে যদি সেবামূলক কাজ করে থাকে, তার বিনিময়ে যদি পয়সা উপার্জন করে, সেটা হচ্ছে মুনাফাভোগী প্রতিষ্ঠান। ডাক্তার যদি সেবামূলক কাজ করার পরিপ্রেক্ষিতে যদি টাকা নেয়, তাহলে সেটা মনে করতে হবে যে মুনাফাভোগী প্রতিষ্ঠান। একজন ইঞ্জিনিয়ার, সে সেবামূলক কাজ না করে যদি টাকা পয়সা নেয়, সেটা হচ্ছে মুনাফাভোগী প্রতিষ্ঠান। এখন আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের উৎসসমূহ আলোচনা করব। আমরা আগেই বলেছি যে এই অব্যবসায়ী প্রতিষ্ঠান কেবলমাত্র জনগণের সেবামূলক কাজের সাথে সংশ্লিষ্ট থাকে বিধায় এগুলো আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে আমরা চিহ্নিত করি। এই প্রতিষ্ঠানের আয় হচ্ছে সদস্যদের মাসিক ও বার্ষিক চাঁদা, ভর্তুক ফি, আজীবন সভ্যের চাঁদা, অনুদান, উইলিগত ধন সম্পদ, নাটকের টিকিট বিক্রয়, খাজনা, খাদ্য ও পানি সামগ্রী বিক্রয়, বিভিন্ন খামার প্রকল্প হতে আয়, পরামর্শ বক্তৃতা হতে আয়, বিভিন্ন তহবিল হতে আয়, পুরাতন কাগজ বিক্রয় আয়। এইগুলো হচ্ছে একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎসসমূহ। এবার অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়, কী কী কাজে আমরা ব্যয় করে থাকি। প্রতিষ্ঠানে বা কর্মচারীদের বেতন, মজুরি ও বোনাস, খেলাধুলা খরচ, ম্যাগাজিন প্রকাশনা খরচ, নাটক খরচ, প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ খরচ, ছাপা ও মনোহারি খরচ, ডাক, তার ও বিদ্যুৎ খরচ, সদস্যদের কল্যাণ খরচ, দান খয়রাত সাহায্য করা, সভা সেমিনার খরচ, বৃত্তি প্রদান, আপ্যায়ন ব্যয়, প্রচার খরচ, বিভিন্ন দিবসের পালন। এইগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়। এখন আমরা আসব প্রাপ্তি ও পরিশোধ হিসাব সম্পর্কে ধারণা। এই ক্ষেত্রে আমরা সংজ্ঞায় বলতে পারি, কোনো নির্দিষ্ট হিসাবকালের যাবতীয় নগদ প্রদানগুলো শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে হিসাবকালের শেষে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে প্রাপ্তি ও প্রদান হিসাব বলে। আমরা এই ক্ষেত্রে অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটা অঙ্ক করব। অঙ্কে আমরা যেটা দিয়েছি, ঢাকা ক্লাব 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে দেওয়া হইল। ঢাকা ক্লাব 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য প্রাপ্তি ও প্রদান হিসাব। আমরা একটা ছক করে নিচ্ছি। প্রাপ্তিসমূহ উদ্বৃত্ত
1/1/2018 24,000 টাকা। চাঁদা 2017 সালে 4,500, 2018 সালে 32,500, 2019 সালে 3,000, এই মোট হলো 40,000। চারণ কর 3,600 টাকা। সেভিং সার্টিফিকেটের সুদ ক্রয় মূল্যে 10% 3,000 টাকা। ম্যাগাজিন বিক্রয় 12,000 টাকা। লকারের ভাড়া প্রাপ্তি 6,400 টাকা। 12% ঋণ 1/7/2018 30,000 টাকা। বিশেষ তহবিল হইতে অনুদান প্রাপ্তি 18,000। এইদিকে যোগফল হচ্ছে 1,37,000 টাকা। প্রদানসমূহ আসবাবপত্র 15,500 টাকা, ভাড়া 19,000 টাকা, বেতন 15,000 টাকা, কর ও অভিকর 4,800 টাকা, মাঠ উন্নয়ন ব্যয় 20,000 টাকা, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় 3,000 টাকা, বিশেষ তহবিল হইতে বৃত্তি প্রদান 5,000 টাকা, বার্ষিক ভোজের ব্যয় 9,000 টাকা। উদ্বৃত্ত 31/12/2018 তারিখে 45,700 টাকা। এই মিলিয়ে হচ্ছে 1,37,000 টাকা। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা 3 ধরনের হিসাব করে থাকি, একটা প্রাপ্তি প্রদান হিসাব, একটা আয় ব্যয় হিসাব, আর একটা উদ্বৃত্তপত্র। এখন এর সাথে কিছু সমন্বয় আছে। 1/1/2018 তারিখে উদ্বৃত্ত ছিল আসবাবপত্র 35,000 টাকা, খেলার সামগ্রী 13,000 টাকা, পুস্তক ক্রয় 25,000 টাকা এবং বকেয়া বেতন 3,000 টাকা। অন্যান্য তথ্যাবলী: 1. প্রতিষ্ঠানে মোট সদস্য সংখ্যা 40 জন। বার্ষিক চাঁদার হার জন প্রতি 1,000 টাকা। 2. চারণ কর প্রাপ্তির মধ্যে বিগত বছরে 600 টাকা এবং চলতি বছরে চারণ কর 100 টাকা অনাদায়ী রয়েছে। 3. কর ও অভিকর 2019 সালের 31শে মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়। বার্ষিক কর ও অভিকরের পরিমাণ 4,800 টাকা। 4. আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। 5. 1/1/2018 তারিখে মূলধন ছিল 1,30,300 টাকা। তোমার করণীয়: 2018 সালের বকেয়া চাঁদা এবং সেভিং সার্টিফিকেটের ক্রয় মূল্য কত? খ. 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। গ. 2018 সালে ব্যয়িত আয়ের পরিমাণ 14,400 টাকা ধরে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের উদ্বৃত্তপত্র প্রস্তুত করো। এখন এটা আমাদের প্রশ্ন। এখন আমরা সমাধান করব। ক প্রশ্নে বকেয়া চাঁদা ও সেভিং সার্টিফিকেটের ক্রয় মূল্য নির্ণয়। আমরা এখানে পাচ্ছি যে বকেয়া চাঁদা বাৎসরিক মোট চাঁদা হচ্ছে 40 × 1,000 টাকা, মানে 40 জন সদস্য গুণ করলে হয় 40,000 টাকা। বাদ প্রাপ্ত চাঁদা 32,500 টাকা। বাদ দেওয়ার পর যেটা থাকছে 7,500 টাকা চলতি বছরে বকেয়া চাঁদা। এবার আসছে সেভিং সার্টিফিকেটের ক্রয় মূল্য। এখানে একটা ফর্মুলা আছে, প্রাপ্ত সুদ ডিভাইডেড বাই সুদের হার ইন্টু 100 সমান 3,000 টাকা গুণন 10 × 100, এটা ভাগ করলে পাই 30,000 টাকা। খ. 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা এখানে মুনাফা জাতীয় ব্যয় যেটা হয়েছে সেটা আমরা ছকের মধ্যে দেখাচ্ছি। একটা ছক করে নিচ্ছি, হিসাবের বিবরণ, এখানে টাকা, এখানে টাকা। ব্যয়সমূহ: ভাড়া আছে 19,000 টাকা, আমরা ইনহার কলম থেকে আউটার কলমে দিয়ে দিলাম। এবার আসছে বেতন 15,000 টাকা, বাদ বিগত বছরের বেতন 3,000 টাকা, বাদ দিয়ে থাকছে 12,000 টাকা। কর ও অভিকর 4,800 টাকা, বাদ অগ্রিম কর ও অভিকর 1,200 টাকা 3,600 টাকা, যোগ গত বছরে অগ্রিম 1,200 টাকা, বাদ দিয়ে যোগ করে হচ্ছে 4,800 টাকা। বার্ষিক ভোজের ব্যয় 9,000 টাকা, আসবাবপত্রের অবচয় 3,500 টাকা, ঋণের সুদ 1,800 টাকা, এই যোগ করে মোট হচ্ছে 50,100 টাকা। এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এবার আসছে আমাদের উদ্বৃত্তপত্র। ঢাকা ক্লাব উদ্বৃত্তপত্র 2018 সালে 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। এবার আমাদের ঘর কেটে নিচ্ছে।
এটা হচ্ছে সম্পদ, এটা দায়। এখন আমরা যে জিনিসগুলো এই দিকে বসাবো সেটা হচ্ছে অগ্রিম চাঁদা ৩,০০০ টাকা, ঋণের বকেয়া সুদ ১,৮০০ টাকা, 12% ঋণ ৩০,০০০ টাকা, বিশেষ তহবিল ১৮,০০০ টাকা, বাদ বৃত্তি প্রদান ৫,০০০ টাকা, এই বাদ দেওয়ার পর থাকছে ১৩,০০০ টাকা, মূলধন তহবিল ১,৩০,৩০০, যোগ ব্যতিরিক্ত আয় ১৪,৪০০, এই হচ্ছে ১,৪৪,৭০০ টাকা। এইটা যোগ করিয়া হয় ১,৯২,৫০০ টাকা। এটা হচ্ছে আমাদের দায়। এবার সম্পদ, নগদ তহবিল ৪৫,৭০০, অভিকর অগ্রিম ১,২০০ টাকা, বকেয়া চারণ কর ১০০ টাকা, বকেয়া চাঁদা ৭,৫০০ টাকা, সেভিংস সার্টিফিকেট ৩০,০০০ টাকা, পুস্তক ক্রয় ২৫,০০০ টাকা, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ৩,০০০ টাকা, খেলার সামগ্রী ক্রয় ১৩,০০০ টাকা, আসবাবপত্র আমাদের আছে ৩৫,০০০ টাকা, আর ১ তারিখে ক্রয় করেছি ১৫,৫০০ টাকা, যোগ করে হয় ৫০,৫০০ টাকা, বাদ অবচয় পঞ্জীভূত ৩,৫০০ টাকা, এটা বাদ দেওয়ার পর থাকছে ৪৭,০০০ টাকা, মাঠ উন্নয়ন ব্যয় ২০,০০০ টাকা, এই মিলে হচ্ছে ১,৯২,৫০০। তাহলে দায় দিকে হয়েছে ১,৯২,৫০০, সম্পদ দিকে হয়েছে ১,৯২,৫০০, বিধায় আমাদের অধিপত্র সঠিক হয়েছে। টিকা, ঋণের সুদ ৩০,০০০ টাকা, গণন 12%, 6 মাস 6/12, এটা হয়েছে ১,৮০০ টাকা। অগ্রিম কর অভিকর ৪,৮০০/12 × 3, এটা হয়েছে ১,২০০ টাকা। তো যা হোক, তোমাদেরকে সকলকে অশেষ ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা কামনা করে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।